আমি বাসর ঘরে বসে আছি, তবে এই বাসর নিয়ে আমার কোনো আগ্রহ নেই। বরং আমি উৎকণ্ঠায় আছি, কারণ এটা আমার প্রথম বাসর নয়, এটা দ্বিতীয় বাসর। আপনারা শুনলে অবাক হবেন, আমার এই দ্বিতীয় বাসরের ব্যবস্থা আমার স্বামীই করেছেন। বলতে পারেন নিজের ফাঁদে পড়েছে। কথায় আছে না, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, তবু অন্যের বুদ্ধিতে ধনী হওয়ার চেষ্টা করা উচিত নয়। আমার স্বামীর অবস্থা অনেকটা সেরকম। আমার খুব অস্বস্তি হচ্ছে কিভাবে আমার এই রাত পার হবে। আমার স্বামী রাজন অবশ্য আমাকে পই পই করে বলে দিয়েছে আমি যেন আমার এই দ্বিতীয় বরের সাথে শারীরিক সম্পর্কে না জড়াই। এই রাতটা পার হলে কাল আমি যেন আবার রাজনের কাছে ফিরে যাই। তারপর ডিভোর্স লেটার পাঠিয়ে দিলে এই লেটার চুকে যাবে। আচ্ছা, এটা কি কখনো সম্ভব? আমার যদি এই লোকের সাথে কোনো রকম সম্পর্ক নাও হয়, তাই বলে এই সমাজ কি আমাকে বিশ্বাস করবে? এমনকি রাজনের মা ভাই বোন কেউ আমাকে বিশ্বাস করবে না, এমনকি রাজনও বিশ্বাস করবে না। ও মুখে কিছু না বললে মনে মনে আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। অথচ এই ঘটনার জন্য আমি মোটেও দায়ী নই। তবে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, ইসুফ চৌধুরীকে সব জানিয়ে দিব। আমি জানি না কাল আমার জন্য কী দিন অপেক্ষা করছে। রাজনের 2 বোন 2 ভাই। রাজন বড় এক বোন, ওনার নাম শিখা। মাঝখানে রাজন, আর সুজন সবার ছোট দীপা। রাজন যখন 10ম শ্রেণীতে পড়ে তখন ওর বাবা মারা যায়। সেই থেকে সংসারের ভার আস্তে আস্তে ওর উপর পড়ে যায়। বিশেষত এটা দেখে আমি ভাবতাম রাজন আমার ব্যাপারেও দায়িত্বশীল হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। যাই হোক, সেই প্রসঙ্গে পরে আসছি। দীপা আর আমি লম্বায় একই সমান। ওর চেহারা খারাপ নয়, তবে গায়ের রঙটা বেশ চাপা। সেক্ষেত্রে ওর জন্য তেমন ভালো প্রস্তাব আসে না। এদিকে ইসুফ চৌধুরী রাজনের অফিসের বসের ছেলে, বেচারা বিপত্নিক, বয়স একটু বেশি। রাজনের বস ইশাক চৌধুরী ছেলের জন্য রাজনকে পাত্রী দেখতে বলেছে। পাত্রীর ক্যাটাগরি হচ্ছে মেয়েকে লম্বা আর ফর্সা হতে হবে। দীপা লম্বা আছে, তবে ফর্সা তো নয়। রাজন ওর মায়ের সাথে এই কথা শেয়ার করলেও ওর মা দীপার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। কিন্তু রাজন বলে দীপা তো ফর্সা নয়, কিন্তু ওর মা বলে এটা কোনো সমস্যা নয়। রাজন চিন্তিত হয়ে ওর মাকে বলে, কালো মেয়েকে তুমি রাতারাতি ফর্সা কী করে বানাবে? আমার শাশুড়ি মাও ছাড়বার পাত্র নয়, কারণ ওনার সাথে 2 বছর থেকে আমি এতটুকু বুঝছি, কূটবুদ্ধিতে উনি বেশ পারদর্শী। উনি রাজনকে ডেকে বলেন, শোন রাজন, তোকে একটা কথা বলে তুই অমত করিস না। ওরা যেদিন পাত্রী দেখতে আসবে সেদিন জুলেখাকে আমরা পাত্রী হিসেবে দেখাবো। তারপর দেখাদেখি হয়ে গেলে বিয়ের ডেট পাকা হলে সেই নির্ধারিত দিনে দীপার সাথে বিয়ে হবে। পাশের রুম থেকে আমি সব শুনতে পেয়েছিলাম। রাজন আর মায়ের এই কথার কোনো প্রতিবাদ করলো না, বরং আমার কাছে এসে ইনিয়ে বিনিয়ে মায়ের কথা উপস্থাপন করলো। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বললাম, আমাকে এই প্রস্তাবটা দিতে তোমার জিহ্বায় আটকালো না? ও কাপুরুষের মতো বলে উঠলো, এখানে খারাপটা কি দেখলে? তোমাকে তো আর বিয়ে দেওয়া হচ্ছে না, তুমি শুধু পাত্রী বিষয়ে ছেলেপক্ষের সামনে গিয়ে বসবে, এ আর এমন কি? আমি রেগে গিয়ে বললাম, তুমি এমনি এক পুরুষ মায়ের কথা রাখতে বউকে বাজারে নিয়ে বেচতেও দ্বিধা করবে না। তবে আমার কোনো উচ্চবাচ্চর ধোপে টেকলো না। রাজন ইতিমধ্যে আমার ছবি নিয়ে দেখিয়েছে, ওনারা পছন্দ করছেন, যে কারণে ওনারা আমাকে যেদিন দেখতে আসে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আজকে সকালে ওনারা আমাকে দেখতে এসে পছন্দ করে, তারপর বিয়ের পাট চুকিয়ে বউ করে নিয়ে আসে। চাকরি বাঁচাতে আর মায়ের কথা রাখতে রাজনও কোনো বাধা দিল না। আমার ভাগ্যের কি বিড়ম্বনা! আমার দুঃখ, আমি ভালোবেসে রাজন নামে একজন কাপুরুষকে বিয়ে করছিলাম। বিয়ের পর বুঝলাম রাজন একটা মাম্মাস বয়। বিয়ের আগে ঘুণাক্ষরে যদি বুঝতে পারতাম ও আসলে একটা কাপুরুষ, নিজের বউয়ের দায়িত্ব পালনে সে সঠিকভাবে করতে পারবে না, সব ক্ষেত্রে সে মায়ের আদেশ অপেক্ষা করে, সেক্ষেত্রে আমি কিছুতেই ওর সাথে বৈবাহিক সম্পর্কে জড়াতাম না। আমার বাবা মা কেউ বেঁচে নেই। মামার বাড়িতে মামির মুখ ঝামটা খেয়ে প্রতিনিয়ত বড় হয়েছি। আমার বয়স যখন 7 বছর তখন থেকে মামার বাড়িতে আশ্রিত হই। আসলে আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করছিল। আমার মায়ের স্ট্যাটাস আমার বাবার বাড়ির তুলনায় খুব নগণ্য ছিল। সেক্ষেত্রে আমার দাদা দাদি বাবার মুখ রক্ষার্থে বিয়েটা মেনে নেয়, কিন্তু আমার মাকে মেনে নিতে পারেনি। তাই বাবা মায়ের মৃত্যুর পর আমার ঠাঁই হয় মামার বাড়িতে। মামি আমার ওপর অনেক অত্যাচার করতো, কিন্তু মামাকে কখনো প্রতিবাদ করতে দেখিনি। আমার সমবয়সী মামাতো বোন ছিল, ওর নাম মিম। আমরা দুজনে একই খাটে ঘুমাতাম। ও খাটে শুইতো আর আমি মেঝেতে তোশক বিছিয়ে ঘুমাতাম। আমরা একই ক্লাসে পড়তাম। বই এক সেট কেনা হতো। মিমের মর্জি অনুযায়ী আমাকে পড়াশোনা করতে হতো। মিমের বিছানা আমাকে গুছিয়ে দিতে হতো। ঈদের সময় নতুন জামা মিমের পছন্দে কেনা হতো। মাঝে মাঝে মামা মামি, মিম আর নওশাদ একসাথে বাইরে বেরোতে যেত। নওশাদ আমার মামাতো ভাই। মিম আর
আমার থেকে 3 বছর ছোট, কিন্তু ওরা আমাকে কখনো সঙ্গে নিত না। ঘর পাহারা দেওয়া দায়িত্ব আমাকে রাখা হতো। ঘরে শুধু ঘর মোছার জন্য ছুটা বুয়া রাখা হতো, বাকি সব কাজ আমাকেই করতে হতো। এত কিছুর পরে আমি এইচএসসি জিপিএ 5 পেয়ে পাশ করি, কিন্তু মিম জিপিএ 5 পায়নি। সেদিন সোশ্যোলজিতে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছি। মিম ব্রাকে ইংলিশে পড়ছে। ভার্সিটি ঢোকার পর আমার একটাই টার্গেট, একটা ছেলের সাথে সম্পর্ক করে বিয়ে করে চিরদিনের মতো মামাবাড়ি থেকে মুক্তি পাওয়া। সেই কারণে রাজনের সাথে সম্পর্কর পর ওকে যাচাই করার সুযোগ হয়নি। বিয়ের আগে বুঝিনি কেন রাজন আমার মতো এতিম মেয়েকে বিয়ে করছে, কারণ ও কখনো মায়ের মুখের উপর কথা বলতে পারে না, সেটা যদি কোনো অন্যায় আচরণ হয় তাও না। দরজা খোলার সাথে সাথে আমি সচকিত হলাম। খাট থেকে নেমে দাঁড়িয়ে পড়লাম। উনি আমার দিকে এগিয়ে এসে বললেন, আপনি ব্যস্ত হবেন না, বিছানাতে আরাম করে বসুন। লোকটা বেশ লম্বা, সুঠামদেহী, শরীরে কোথাও মেদ নেই। উনি পাগড়ি খুলে খাটের পাশে সাইডে টেবিলে রাখলেন। এরপর আমার কাছে এসে কিছুটা দূরত্ব রেখে বসে বললেন, হুট করে বিয়েটা হয়ে গেল। আপনি হয়তো এভাবে রাজি ছিলেন না, কিন্তু আপনার ছবি দেখে আমার ভীষণ পছন্দ হয়ে যায়। আব্বু আমাকে অনেক মেয়ে দেখিয়েছিল, কিন্তু আমার বিয়ে করতে ইচ্ছে হতো না। কিন্তু আপনার ছবি দেখে মনে হলো এরকম একজন সঙ্গী জীবনে আসলে মন্দ হয় না। আমি শুধু ওনার কথাগুলো শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম কিভাবে ওকে বলবো আমি রাজনের বোন নই, ওর স্ত্রী। ওর অভিব্যক্তি কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। আমি নিজের মাঝে কথাগুলো সাজিয়ে নিতে লাগলাম। এদিকে ইউসুফ সাহেব আমার সাথে একটু ঘনিষ্ঠ হতে চাচ্ছেন। আমি ওনার আচরণে বেশ বুঝতে পারছি। এদিক থেকেও ওনার আচরণ ঠিকই আছে। 20 লাখ টাকায় কাবিন করে গা ভর্তি গহনা দিয়ে আমাকে বউ করে এনেছেন। আমি জানি এই বিয়ের বৈধতা নেই, কিন্তু তা তো জানার কথা নয়। রাজন আমার সাথে যেমন প্রতারণা করছে, তেমনি ওনার সাথেও করছে। পকেট থেকে ইউসুফ সাহেব মনে হলো একটা ডায়মন্ডের আংটি বের করলেন। লাইটের মৃদু আলোতেও পাথরগুলো জ্বলজ্বল করছে। আমার আড়সটা ভাঙাতে উনি আমার হাত ধরে আঙুলে আংটি পরাতে চাইলেন। আমি হাতটা আলতো করে ছাড়িয়ে নিয়ে বললাম, আপনার সাথে আমার কিছু কথা ছিল। উনি মিষ্টি করে হাসলেন, তারপর আমার দিকে তাকিয়ে বলেন, কথা বলার জন্য আমাদের সারাটা জীবন পড়ে আছে, তবে আজকের রাতটা আমরা অন্যভাবে পালন করব, যা স্মৃতি হয়ে আমাদের মনের মণিকোঠারে সংরক্ষিত থাকবে। আমার কেন যেন অস্থির লাগছে। আমার শরীরের প্রতিটি শিরায় উপশিরায় এক শীতল স্রোত বয়ে যাচ্ছে। পাশাপাশি যেন বয়ে গিয়েছিল আজ থেকে 20 বছর আগে। আমার বাবা মা যেদিন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আর আমি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলাম। আমি হাত সরিয়ে নিতে উনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলেন, এই বিয়ে থেকে আপনার মত ছিল না? এমন সময় ফোনটা টুং করে শব্দ করে উঠল। আমি মেসেজ না থেকে বুঝতে পারলাম রাজন মেসেজ পাঠিয়েছে। আমি ওনার কথার উত্তরে বললাম, মত থাকা বা না থাকার কথা নাই, আমার সাথে আপনার বিয়েটা বৈধ হয়নি। কি বলছেন আপনি? কাজী রেখে ইসলামিক শরীয়ত অনুযায়ী দেনমোহর দিয়ে আমি বিয়ে করছি, সেই বিয়ে বৈধ হয় অবৈধ হয় কী করে? আপনার ক্ষেত্রে সব ঠিকই আছে, সমস্যা আমার ক্ষেত্রে। এত ভনিতা না করে আপনি ঝেড়ে কাশুন। আসলে আমি রাজনের বোন নেই, আমি ওর স্ত্রী। কি বলছেন আপনি? ও আমার বাবার অফিসের একজন কর্মচারী হয়ে আমার সাথে কিভাবে প্রতারণা করতে পারলো, আর আপনিই বা কেন রাজি হলেন? আমি ওনার দিকে তাকিয়ে দেখি মুখের চল শক্ত করে আছে। আমি কেন রাজি হলাম সেটা শুনতে হলে অতীতে ফিরে যেতে হবে। তা নয়, শুনবো, তবে ওর চাকরি খেয়ে নিব। আমি অবাক হয়ে হলাম, এত বড় কাজ ও কিভাবে করলো? ও জানে না ধরা পড়লে কী হবে? আমি বুঝতে পারছি না ওর বোনকে বিয়ে না দিয়ে আপনাকে কেন দিল। ও আসলে ওর মায়ের কথায় খুব প্রভাবিত হয়। ওর মা যাই বলুক, সেটা যদি অন্যায় হয় তাও প্রতিবাদ করে না, বরং ওই অন্যায় আবদার মাথা পেতে নেয়। আপনার বাবা যেরকম পাত্রীর খুঁজছিল সেই ক্যাটাগরিতে ওর বোনকে ফেলা যাচ্ছিল না, অর্থাৎ ওর বোনের গায়ের রং ফর্সা না। এদিকে আপনার বাবা বলছেন ছেলের বউ হিসাবে গায়ের রং ফর্সা চাই, কেননা ওনার ছেলের রংটা একটু চাপা। সেক্ষেত্রে ওর মা ওকে বলে পাত্রী হিসাবে আমাকে আপনার সামনে দেখাবে, তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলে সেই নির্দিষ্ট দিনে ওর বোনের সাথে আপনার বিয়ে দিবে। এদিকে আপনারা মেয়ে দেখার সাথে সাথে ওই দিনে বিয়ে করে বউ নিয়ে চলে আসবেন, এটা তারা ভাবতে পারেনি। তবে বিয়ে পড়ানোর সময় রাজন আমাকে বলেছিল খুব ভোরে আপনাদের বাসা থেকে বের হয়ে পালিয়ে চলে যেতে, কিন্তু আমি এটা করতে পারবো না, যে কারণে আপনাকে সত্যিটা জানিয়ে দিলাম। তাছাড়া রাজনের সাথে যেহেতু আমার ডিভোর্স হয়নি, সেই কারণে এই বিয়েটাও বৈধতা পায়নি। এই ধাক্কাটা সামলাতে নিতে ওনার একটু সময় লাগলো। এর বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, দেশে তো ফর্সা মেয়ের অভাব পড়েনি। রাজন আর ওর মা বেশ লোভী ছিল।
রাজ্যসহ রাজপুত্রকে ওরা হারাতে চায়নি, সে কারণে ছলনার আশ্রয় নিতে হলো। আমি বুঝে পেলাম না, আপনার মতো সুন্দরী শিক্ষিতা নারী এরকম একজন কাপুরুষের সাথে ঘর বাঁধল কী করে? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, মানুষের জীবন একটা নৌকার মতো, সংসার সমুদ্রে অবিরাম ভেসে চলে। সুখ কিংবা দুঃখ কোন তীরে গিয়ে এই নৌকা ভিড়বে তা তো জানা থাকে না। আর যদি দুঃখের তীরে ভিড়ে থাকে, এড়িয়ে যাবার সামর্থ্য কোনো মানুষের থাকে না। আমার জীবনের বাস্তবতা পারিনি রাজনকে এড়িয়ে যেতে। কেন রাজনকে বিয়ে করলাম সে এক লম্বা কাহিনী। সেই কাহিনী শোনার জন্য আপনার কি ধৈর্য হবে? কেন হবে না? ভাগ্যের লিখন আমাদের যখন দেখা হলো, তখন আজকের রাতটা না হয় গল্প করে পার করব। দুজনের কথাগুলো শুনবো, তারপর না হয় আমরা কি করব সে বিষয়ে সিদ্ধান্ত নিব। কিছু সময় নীরবতা পালন করলাম। তারপর ইউসুফ চৌধুরী আমায় বললেন, চলুন ব্যালকনিতে গিয়ে বসি। আজ মনে হয় একাদশীর চাঁদ উঠেছে, চারদিকে চাঁদের আলো ছড়িয়ে পড়ছে। ওনার রুমের লাগোয়া ব্যালকনিতে আমায় বসিয়ে রেখে উনি চলে গেলেন। আমি দৃষ্টি বাইরে মেলে ধরলাম। আজ জ্যোৎস্না বিধৌত এক অপরূপ রাত। তারকাশূন্য আশ্বিনের আকাশটায় সাদা মেঘ পেঁচা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। আকাশে আতফালি চারটা নববধূর মতো দুটি ছাড়াচ্ছে। ওনার বাড়িটা অনেকটা জায়গা জুড়ে করা। সামনে বিশাল লন, মাঝখানে পানির ফোয়ারা, হাসনেহানা ফুলের সুবাস আমার নাকে লাগছে। একবার মনে হলো মোবাইলটা ওপেন করে দেখি রাজন কী মেসেজ পাঠিয়েছে। পরে মনে হলো না, সিদ্ধান্ত যখন নিয়েছি ওকে আমার জীবন থেকে ঝেড়ে ফেলবো, তখন কোনো পিছুটান রাখবো না। আমি শুধু ভাবছি, ও কেমন পুরুষ মানুষ, নিজের বউয়ের সাথে এমন করতে ওর বিবেকে বাঁধল না। বাড়িটা বড্ড নীরব। এত বড় বাড়ির মানুষ মাত্র দুজন, আর কাজের হেল্পার দুজন। গলার শব্দ করে ইউসুফ চৌধুরী ব্যালকনিতে আসলো। পিছনের ট্রেতে 2 মগ কফি সহ কিছু বিস্কিট আর ড্রাই ফ্রুটস নিয়ে কাজের সহকারী টেবিলে রেখে চলে গেল। ইউসুফ আমার দিকে কফির মগ এগিয়ে দিয়ে নিজের হাতে চুমুক দিয়ে কফিতে চুমুক দিয়ে বলেন, এবার শোনা যাক আপনার জীবনের গল্প। আমার খুব ইচ্ছে হলো নিজের কষ্টের কথাগুলো কারো কাছে শেয়ার করতে। এইভাবে আজ অবধি আমার কষ্টের কথা কেউ শুনতে চায়নি, এমনকি রাজনও না। আসলে আমার মতো একটা এতিম মেয়েকেও ও বিয়ে করছে, তা এখন আমি বেশ ভালো করেই বুঝতে পারছি। কি শুরু করুন? ইউসুফের কথায় আমি সচকিত হলাম। আপনি বোর হবেন না তো? তাহলে তো কফি বানিয়ে আপনার গল্প শুনতে আয়েশ করে বসতাম না, তাই না? আমার বয়স যখন 7 কি 8 হবে, সে সময় একদিন আমাদের নিজেদের গাড়িতে কক্সবাজারে যাচ্ছিলাম। আব্বু ড্রাইভ করছিল, আম্মু পাশের সিটে বসেছিল। আবহাওয়া বৃষ্টি স্নাত ছিল, সেই কারণে আম্মু গাড়ির জানালাটা খুলে রেখেছিল। বাইরের শীতল হাওয়াটাকে গাড়ির ভিতরে শীতল করে দিচ্ছিল। আব্বু মাঝে মাঝে আম্মুর দিকে তাকিয়েছিল। বাতাসে আম্মুর চুলগুলো উঠছিল। জায়গাটার কথা মনে নেই। হঠাৎ একটা বাস দ্রুত গতিতে ছুটে আসে। আব্বু পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে একটা বড় গাছের সাথে গাড়িটা ধাক্কা খায়। আমি জ্ঞান হারিয়ে ফেলি। যতটুকু জেনেছি আব্বু আম্মু স্পট ডেড হয়েছে, এটুকু বলে চুপ হয়ে গেলাম। আবার নীরবতা থেকে ইউসুফ চৌধুরী বলেন, আপনার কষ্ট হলে বলবার দরকার নেই, সমস্যা নেই। নিজের হালকা করতে আমার কষ্টের কথাগুলো বলতে চেয়েছি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আজ অবধি কেউ আপনার মতো করে আমার কষ্টের কথাগুলো শুনতে চায়নি। আপনি শুনতে চেয়েছেন বলে আমার ভীষণ ভালো লাগছে। কারো কাছে শেয়ার করতে পারলে আমার ভিতরটা অনেকটা হালকা হবে। অ্যাক্সিডেন্টের পর যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন নাকি 24 ঘন্টা পার হয়ে গেছে, ডাক্তারের মুখে শোনা কথা। তবে দুঃখজনক হচ্ছে আমি আমার বাবা মায়ের লাশটাও দেখতে পাইনি। কারণ হচ্ছে ওদের ওই ক্ষতবিক্ষত লাশ দেখলে নাকি আমি মানসিক ভারসাম্য হারিয়ে যাব, কিংবা আমি ট্রমার শিকার হব। যাক সে কথা, হয়তো এটাই আমার নসিবে লেখা ছিল। কিন্তু সমস্যা শুরু হলো আমাকে নিয়ে। আমার দাদা দাদি কেউ আমার দায়িত্ব নিতে চান না, অথচ আমার বাবা ওনাদের একমাত্র সন্তান। আমাকে না নেওয়ার কারণ হচ্ছে বাবা মাকে ভালোবেসে বিয়ে করেছিল। সামাজিকভাবে আমার মায়ের স্ট্যাটাস বাবার থেকে অনেক নিচে। সেই অহংকারে আমার দাদা দাদি মাকে মেনে নিতে পারেনি। ইউসুফের কথায় আমি থতমত হয়ে গেলাম। আপনার কথার মাঝখানে কথা বলার জন্য দুঃখিত। মানে, আমি জানতে চাইছিলাম বিয়ে ওনারা মেনে নিলেন কি না সেটার উপর নির্ভর করে সম্পত্তির অধিকার থেকে আপনাকে তো বঞ্চিত করতে পারে না। আমার হয়ে কে লড়বে সম্পত্তির জন্য? আমার অস্তিত্বকে যারা মানতেই চায় না, তারা আমাকে সম্পত্তি উদ্ধার করে দিবেন এই আশা আমি কখনো করি না। পরিশেষে আপনার আশ্রয় কোথায় হলো? আসলে বাবা মার হাত ধরে পালিয়ে গিয়েছিল। আমার নানা বেঁচে ছিলেন না, মামাই সংসার চালাতেন। মামা তখন কেবল বিয়ে হয়েছে। ওই সময় আমার মা এই ঘটনা ঘটায়। বয়স সন্ধিকালে আবেগ রুখতে পারেনি। বিয়ের পর বাবা নানা নানির
কাছে এসে সব ঝামেলা মিটিয়ে ফেলে, কিন্তু তারপরে আত্মীয়স্বজন মাকে নিয়ে অনেক নোংরা মন্তব্য করতে থাকে। অনেকে এসে নানিকে বলতো, আমার মেয়ে যদি এভাবে পালিয়ে বিয়ে করতো তাহলে তাকে টুকরো টুকরো করে গাঙ্গের জলে ভাসিয়ে দিতাম। কেউ বা বলতো এরকম সন্তানকে আতুর ঘরে মুখে লবণ দিয়ে মারা উচিত ছিল। এর মাঝে নানিও হার্ট অ্যাটাক করে মারা যান, যার পুরো দায় এসে পড়ে আম্মুর ঘাড়ে, যার ফলে মায়ের উপর মামার নেগেটিভ ধারণা তৈরি হয়। মামির উস্কানিতে মামার সাথে আমার মায়ের দূরত্ব সৃষ্টি হয়। যাই হোক, শেষ পর্যন্ত মামার বাড়িতে আমার আশ্রয় হয়। তবে আমার আশ্রয়টা সবাই অবাঞ্ছিত হিসাবে গ্রহণ করে। মামার বাড়িতে অনাহুতের মতো থাকার জায়গা পেলাম এবং মামি পেল স্থায়ী কাজের লোক। ওইটুকু বয়সে থালা বাসন মাজা, শুকনো কাপড় ভাঁজ করা, তুলে রাখা ঘর ঝাড়ু দেওয়া, ফার্নিচার মোছা এগুলো করতাম। বিশেষ করে আমার থেকে মাস তিনেক বড় মিমের সব কাজ আমাকেই করতে হতো। ওর ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করা, বিছানা পাড়ায় টেবিল গুছিয়ে রাখা, ক্লাসেটের ওর পোশাক তুলে রাখা, এমনকি ওর জুতো আমাকে পরিষ্কার করে দিতে হতো। অথচ আমার বাবা মা যখন বেঁচে ছিল তখন বাসায় 3 জন কাজের হেল্পার ছিল। অথচ সেই আমি শুধু দুমুঠো ভাত আর একটুখানি থাকার জায়গার জন্য আনাড়ি হাতে কাজগুলো করেই যেতাম। তবে কাচের গ্লাস, প্লেট, চায়ের কাপ ধোয়ার সময় হাত ফসকে পড়ে গেলে মামির হাতে চত্তাপ্পর নৃত্য খেতে হতো। আপনার মামা মামির এসব আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করতো না? আমাকে খেতে দিচ্ছে, আশ্রয় দিয়েছে, লেখাপড়া করার ব্যবস্থা করে দিয়েছে, এটাই তো বেশি। আমার চড়থাপ্পড় মামা প্রতিবাদ করলে বাকি সব কিছু মামি বন্ধ করে দিত। সে কারণে আমার মনে হতো চড়থাপ্পড় খাওয়াটা তেমন কিছু না। তাছাড়া মামি শারীরিক অত্যাচারের সাথে মানসিকও অত্যাচার করতো। মাঝে মাঝে এসব অপরাধের জন্য আমাকে ঘরের বাইরে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখতো। খেতে দিতেন না। মামা অফিস থেকে আসার আগে ঘরে ঢুকতে দেওয়া হতো। মাঝে মাঝে আমার মামাতো ভাই নওশাদ প্রতিবাদ করতো, কিন্তু মামির সাথে পেরে উঠতেন না। আর নওশাদকে জড়িয়ে মামি আমাকে অনেক নোংরা কথা বলতো। সে কারণে আমি একদিন নওশাদকে ডেকে আমার হয়ে কিছু না বলার জন্য নিষেধ করলাম। এ পর্যন্ত বলে আমি কিছুক্ষণ চুপ থাকলাম। সেই পুরনো মন খারাপের দিনগুলো মনে হতে গলাটা ধরে আসলো। হঠাৎ আমি বিষম খেলাম। ইউসুফ দৌড়ে গিয়ে আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসে বলল, পানিটা খেয়ে নিন। আমার চোখ দুটো ছলছল করলো। বিয়ের পর এরকম এক রাতে হঠাৎ বিষম খেয়েছিলাম। রাজনের কাছে 1 গ্লাস পানি এনে দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। প্রথমত শুনতেই চাইছিল না। আমার জোড়াতে যেই উঠে ও কিচেনে গেল, অমনি আমার শাশুড়ি অগ্নিমূর্তি ধারণ করে আমার সামনে এসে বলল, স্ত্রণ হওয়ার জন্য ছেলেকে মানুষ করিনি, নিজের পানি নিজে ঢেলে খাও। না, রাজন আমার জন্য পানি আনেনি, আমারও সে রাতে পানি খাওয়া হয়নি। অথচ কয়েক ঘন্টা আগে পরিচিত হওয়া মানুষটা অনুভব করলো এই মুহূর্তে পানিটা খেলে আমি আরাম বোধ করবো। তুচ্ছ তাচ্ছিল্য বড় হওয়া এই আমি ইউসুফ সাহেবের এইটুকু কেয়ারিংয়ে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। আমার চোখের পাপড়িগুলো আর্দ্র হয়ে যাচ্ছে। ইউসুফের কথায় বাস্তবতা ফিরে আসলাম। কী হতো ভাবছেন? এই পানি খাওয়ার বদলতে আপনার কাছে কিছু চাইবো না। ওনার কথায় হাসি দিয়ে বললাম, আপনাকে দেওয়ার মতো আমার কী বা আছে বলুন? সে পরে ভাবা যাবে, আগে পানিটা খেয়ে নিন। পানির গ্লাসটা হাতে নিয়ে এক চুমুকে পান করে ফেলাম। মনে হলো জীবনে এত সুমিষ্ট পানি কখনো পান করিনি। এরপর কি হলো? ইউসুফের কথা আবার আমার জীবনের গল্পে ফিরে আসলাম। মিম আর আমাকে মামা একই ক্লাসে ভর্তি করে দেন, তবে বই এক সেট কেনা হতো। মিমের পড়া হয়ে যাবার পর আমি বই হাতে পেতাম। এমনকি আমি যে পোশাকগুলো পরতাম সেগুলো মিমের পুরনো পোশাক। এভাবে আমার দিন পার হতে লাগলো। জানেন, এই পৃথিবীতে একটা মেয়ে মানুষ একা বেড়ে ওঠা ভীষণ কঠিন। কারণ ওই মেয়েটা সবার কাছে, তার আত্মীয় স্বজনের কাছে যৌন হেনস্থার শিকার হয়। এই জন্য আল্লাহ পাক নারীদের জন্য মাহরম নির্ধারিত করছেন। মামা যদি আমার মাহরম, তারপরও আমার জীবনের পথটা বড়ই বন্ধুর। তখন আমার বয়স 12। মামা মামিরা আমাকে বাসায় রেখে মাঝে মাঝে বেড়াতে বের হতো। সেদিন আমাকে অনেক কাজ করতে হতো। এমনকি এসবের সাথে নিজেকে মানিয়ে নিয়েছিলাম। বরাবরে আমাকে বাসায় রেখে মামারা সবাই বিয়ের দাওয়াত খেতে যেত। আমি সব কাজ গুছিয়ে কেবল মেঝেতে তোষক বিছিয়ে শুয়েছি, অমনি ডোরবেলটা বেজে উঠল। লুকিং ক্লাসে দেখলাম মামির ভাই এসেছে। মামির ভাই তো মামার সমতুল্য। সরল বিশ্বাসে দরজা খুলে দিলাম। উনি আমাকে দেখে কেমন যেন একটা বিশ্রে হাসি দিলেন। আমার শরীর কাটা দিয়ে হতো। এরপর জিজ্ঞাসা করলো, কিরে, বাড়ির সব মানুষ কোথায়? আমি আমতা আমতা করে বললাম, ওনারা সবাই বিয়ে বাড়ি খেতেছে। তাই নাকি? তুই আমার জন্য 1 গ্লাস শরবত বানিয়ে ড্রয়িং রুমে আয়। আমি শরবত বানিয়ে নিয়ে গেলাম। উনি এক চুমুকে শরবতটা শেষ করে গ্লাসটা আমার হাতে রেখে আমার হাত ধরে টেনে ওনার পাশে বসালেন। তারপর আমার বুক, পিঠ, উরুতে বিশ্রীভাবে হাত বুলাতে লাগলেন। আমি যতই ওনার হাত সরিয়ে দিচ্ছি, উনি ততই জোর করে হাত বুলাতে লাগলেন। একসময় আমি কেঁদে ফেললাম। আর তখনই ডোরবেলটা বেজে উঠল। উনি আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেখি কাজের ছুটা খালা এসেছে।
ওনাকে শুধু ঘর মোছা আর বাথরুম ধোয়ার জন্য রাখা হয়েছে। কাজের খালা আমার দিকে তাকিয়ে বললেন, তোর চেহারা এমন লাগতেছে কেন? তুমি কি ভয় পেয়েছো? আর এই জুতাটা কার? আমি নাকের পানি আর চোখের পানি মুছতে মুছতে বললাম, আনিস মামার। উনি কেডা? মামির ভাই। মিনারা খালা কি বুঝলেন কে জানে, আমাকে বললেন, তুমি ডরাই না, খালু আর খালাম্মা না আসা পর্যন্ত আমি আছি। আমি যেন হাঁপ ছেড়ে বসলাম, তবে বেশ ভয়ে থাকলাম। কখন না জেনে ওই শয়তান চলে আসে। এর কিছুদিন পর ওই আনিস শয়তান কাতার প্রবাসী হয়ে চলে যান। তবে আমি দেখতে মিমির থেকে বেশি সুন্দরী ছিলাম বলে মামি সবসময় আমাকে দাঁতে পিষত। এমনকি কালে ভদ্রে কখনো যদি আমাকে সাথে নিয়ে বেড়াতে যেতেন, তখন আমার স্কিনের কালারের সাথে আরও ডিপ সেটের ফেস পাউডার আমাকে মাখতে হতো, যাতে আমার গায়ের রঙটা মিমের তুলনায় বেশ কালো লাগে। তখন আমি মন খারাপ করলে মিম বলতো, তোর মতো কলঙ্কিনী যাতে না হোস, সেই কারণে এই ব্যবস্থা। আমি অবাক হয়ে মামির দিকে তাকিয়ে থাকতাম। নিজের ননদকে নিয়ে অবলীল কী কথা বলে যাচ্ছে। এভাবে দিন মাস বছর পার হতে লাগলো। এই কারাগার থেকে কীভাবে মুক্ত হব, সেই চিন্তায় আমাকে প্রতিনিয়ত গ্রাস করলো। যত প্রতিকূল অবস্থায় থাকি না কেন, আমি লেখাপড়া মনোযোগ দিয়ে করতাম। তবে বাসায় পড়ার পরিবেশ ছিল না। পড়তে বসলে মামি কোনো না কাজ হাতে ধরিয়ে দিত। সে কারণেও যখন স্কুল পড়তাম সেখানেই ক্লাসের পড়াগুলো কমপ্লিট করতাম। কলেজেও তাই করছি। মামি তো সমস্যা করতো, মিমকেও কোনো অংশে কম যায় না। আমাকে পড়তে দেখলে ওর জামা ইস্ত্রি করা কিংবা জুতো পরিষ্কার করার প্রয়োজনটা বেশি হতো। আমি সবাই বুঝতাম। ওরা চাইতো না আমি পড়াশুনো করি। এত কিছু পড়া মিমের থেকে আমার রেজাল্ট ভালো হতো। এইচএসসিতে জিপিএ 5 পেয়ে পাশ করি। যেদিন এইচএসসি রেজাল্ট বের হলো, আমি ভীষণ খুশি ছিলাম। মনে মনে ভাবলাম, একটু কষ্ট করলে আল্লাহর রহমতে আমার কষ্টের দিনে পরিসমাপ্তি ঘটবে। যে কোনো একটা পাবলিক ভার্সিটিতে চান্স হলে এই কারাগার থেকে আমি বের হয়ে যাব। এরপর টিউশন করে নিজের জীবনটা চালিয়ে নেব। কিন্তু কলেজ থেকে বাসায় ফিরে জানতে পারলাম আমাকে নাকি পাত্রপক্ষ দেখতে আসবে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি মামার কাছে গিয়ে দাঁড়িয়ে ওড়নার আঁচলের সুতোয় টানছিলাম। মামা তখন টেবিলে বসে ল্যাপটপে কাজ করছিল। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিছু বলবি? জিপিএ 5 পেয়েছি, শুনছি তো। এটা নিয়ে বেশি আধিক্যতা করার দরকার নেই, মিম কষ্ট পাবে। মামার কথা শুনে ভীষণ আহত হলাম। নিজের মেয়ে টই টই করে ঘুরে বন্ধুদের নিয়ে মস্তি করে রেজাল্ট খারাপ করছে, সেটা নিয়ে মামার কোনো কথা নেই। আমার রেজাল্ট ভালো হওয়াতে তার মেয়ে কষ্ট পাবে, সে প্রসঙ্গে কত মাথা ব্যথা। তারপরও আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে মামা বলল, আর কিছু বলবি? সাহস করে মামাকে বলেই ফেললাম, মামা আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। মামা কিছু বলার আগে মামি কোত্থেকে উদয় হয়ে বললেন, কিচেনে গরমে সিদ্ধ হয়ে ছেলেপক্ষের জন্য রান্না করছে, আর উনি আহ্লাদি করে বলতে এসেছেন বিয়ে করবে না, মগের মুল্লুক নাকি? এখানে ওইসব নটঙ্কিপনা চলবে না। তোমার মায়ের মতো নষ্টামি করার সুযোগ আমি তোমায় দিব না। যাও, ঘর দোরগুলো গুছিয়ে ফেলো। মামা আমার কথার জবাব দিলেন না। যা বুঝলাম মৌনতা সম্মতির লক্ষণ। আমি ওখান থেকে বের হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আমার খুব কান্না পেয়েছিল সেদিন। হু করে কেঁদে ফেললাম। মনের ভিতরে জমানো বেদনার মেঘগুলো কষ্টের সৃষ্টি হয়ে ঝরতে লাগলো। সূর্যটা তখন পশ্চিমে ঢলে পড়ছে। গুমোট গরম ছিল। হঠাৎ শোষো বাতাস বইতে শুরু করলো। মনে হলো ধরে বৃষ্টি হবে। আজ তুমুল বৃষ্টি হোক, সব কিছু ভেসে যাক। আমারও সেদিন ভেসে যেতে ইচ্ছে মন ছিল, কিন্তু মন চাইলেও কি বাস্তবতা এড়ানো যায় না। মামি হঠাৎ বারান্দায় এসে আমাকে ধমক দিয়ে বলল, এখানে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে গোছগাছ শেষ করে রেডি হয়ে থাক, যে কোনো মুহূর্তে ওনারা এসে পড়বেন। হাজারো অরুচি থাকা সত্ত্বেও ঘরের কাজকর্ম করতে লাগলাম, আর নিজের মনকে বললাম, অস্থির হয়ে যাব, ঝোপ বুঝে কোপ মারতে হবে। কাজগুলো গোসল ছেড়ে আমার মায়ের শাড়িগুলো থেকে একটা গাঢ় নীল জামিনে হালকা গোলাপি পাড়ের সুতি শাড়ি পরে নিলাম। প্রসাধনীর মধ্যে চোখে কাজল প্রলেপ দিলাম। আমি পাশের রুম থেকে শুনতে পাচ্ছি মামি বিগলিত হয়ে ছেলের মাকে বলছেন, এতিম মেয়েটাকে আমি অনেক কষ্ট করে এই বুকে রেখে বড় করেছি, নিজের মেয়ের থেকে বেশি ছাড়া কম করিনি। মাটিতে রাখলে পিঁপড়াই খাবে, মাথায় রাখলে উকুনে খাবে, তাই বুকে রেখে মানুষ করছি। পড়াশোনার জন্য ঘরে বাইরে টিচার দিয়েছে, এই জন্য ডাবল জিপিএ 5 পেয়েছে। ওর মামার তো তেমন ইনকাম নেই। বোনের মেয়ের জন্য করতে গিয়ে বেচারা নিজের মেয়ের জন্য একটু কম করে ফেলেছে, যে কারণে মেয়েটা আমার জিপিএ 5 পায়নি। তাতে কি, নিজের মেয়ের ক্ষেত্রে কেউ কিছু বলতে আসবে না। অথচ বোনের মেয়ের রেজাল্ট খারাপ হলে সবাই বলতো পরের মেয়ে বলে সংসারে দিয়ে শুধু সংসারে কাজ করিয়ে নিয়েছে, যার কারণে মেয়েটার রেজাল্ট খারাপ হয়েছে। এসব কথা শুনতে আমাদের
কেমন লাগতো বলেন? মামির কথা শুনে ছেলের মা গদগদ হয়ে বলল, জুলেখার অনেক বড় ভাগ্য আপনাদের মতো মামা মামি পেয়েছে। জানেন, আমি মাঝে মাঝে খুব অবাক হই, মানুষ কি মরণের ভয় নেই এভাবে জলজন্ত মিথ্যে কথা বলে? রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে কিছু মানুষের অনেক ইবাদত বন্দেগী করা সত্ত্বেও নিঃস্ব এবং রিক্ত হবে, কারণ তারা মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, মানুষকে ঠকাবে, কথার মাধ্যমে আঘাত করবে। হাসরের ময়দানে ওই মানুষগুলো তাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিকার করবে। সেখানে তো টাকা পয়সা কিংবা মাপ চাওয়ার সিস্টেম থাকবে না। তখন অভিযুক্ত নেক আমল ওই অত্যাচারিত ব্যক্তি দিয়ে দিতে হবে। সমস্ত নেক আমল দেওয়ার পর আমি অভিযোগের দায় এড়াতে না পারে, তখন ওই অভিযুক্ত ব্যক্তি অত্যাচারিত ব্যক্তির পাপগুলো নিয়ে জাহান্নামের পথে নিঃস্ব রিক্ত হয়ে হাঁটবে। কি ভয়ঙ্কর অবস্থা! আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করেন। এরপর আমি নাস্তা নিয়ে ড্রয়িং রুমে ঢুকতে উপস্থিত সবার দৃষ্টি আমাকে আটকে গেল। আমি ওদের চোখে মুগ্ধতা দেখলাম। গল্প গুজব আড্ডা চলল, তবে পাত্র বেশ বয়স্ক, আমার থেকে প্রায় 20 বছর, বা পাত্রের বয়স কম করে হলেও 35-এর উপর হবে। যাই হোক, আমি মনে মনে দোয়া করছিলাম বিয়েটা যেন না হয়। হঠাৎ পাত্রের বাবা বলল, আমাদের পছন্দ হয়েছে, কিন্তু আজকালকার যুগে ছেলেমেয়েরা নিজেদের মতো একটু কথা বলে নিলে ভালো হয়। নিজেদের মতো একটা কথা বলুক। এতে সবাই রাজি হয়ে গেল। মামির মুখটা কালো হয়ে গেল। ছেলের মা সাথে সাথে বললেন, যাও তোমরা দুজন ছাদ থেকে ঘুরে আসো। আমি আমানকে নিয়ে ছাদে আসলাম, আর আমার মন আমাকে বলতে লাগলো, জুলেখা, এটা একটা বড় সুযোগ, কাজে লাগানোর চেষ্টা কর। ছাদে এসে আমি মনে মনে ভাবছিলাম কি করা যায়। আমার নীরবতায় আমান বলতে শুরু করলো, জুলেখা, আমাদের বয়সের পার্থক্য থাকলে আমি তোমাকে ভালো রাখার চেষ্টা করব। তোমার সাথে আমার আজই প্রথম দেখা হলো। তোমার ছবির প্রেমে আমি 2 মাস আগেই পড়েছি। তোমাকে লেখাপড়া করাবো। আমি যখন এই বিপদের জাল থেকে কিভাবে বের হবো সেই ফন্দি আঁটছি, তখন ছেলে আমার ওর হাতের মুঠো শক্ত করে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি জুলেখা। বেত্রাঘাত মানুষের চেতনা যেমন ফিরে, তেমনি আমিও সমৃদ্ধি ফিরে পেলাম। আমি তো বাসি না, আর আপনি আমার হাত ধরলেন কেন? এখানে বসো না, ঠিক বিয়ের পর ঠিক ভালোবাসতে শুরু করবে। আজ না হোক কাল তুমি তো আমার বউ হবা, সুতরাং হাত ধরলে কি সমস্যা? তাছাড়া আমার চালের 2টো আড়ত আছে, একটা ইটের ভাটা আছে। তুমি সারা জীবন রাজরানী হয়ে থাকবে, সমস্যা আছে? আমি একজনের বাগদত্তা। সাথে সাথে আমান সাহেবের মুখটা এমন হলো যেন মাথায় বাজ পড়ছে। ভীষণ মন খারাপ হলো। আজ মনে হয় ওই মানুষটার আঘাত দেওয়ার ফল আমি রাজনকে বিয়ে করে শোধ করছি। মানুষটা মনে হয় আমাকে সত্যি খুব ভালোবেসেছিল। অনেকক্ষণ কথা বলার পর খুব ক্লান্ত লাগছিল। ইউসুফ সাহেব আমার নীরবতার ফাঁদে পড়ে বললেন, আমান সাহেবের সাথে আপনার রিজিকে বাধা ছিল না, থাকলে ওই বিয়ের ফাঁদ থেকে আপনি বেরোতে পারতেন না। আমার কথা শুনে আমান সাহেব এতটাই আহত হলো যে আর এক মুহূর্তে আমার সাথে ছাদে থাকতে চাইল না। দুপদাপ করে নিচে নেমে এসে ওর বাবা আমাকে বলল, আমার একটা জরুরি কাজের কথা মনে পড়ছে, এক্ষুনি যেতে হবে। ছেলের কথা শুনে আকাশ থেকে পড়লেন। তারপর একটু বিরক্ত হয়ে বললেন, তুই না বললি আজ কোনো কাজ রাখিসনি? রাখিনি, তবে ইটের একটা বড় অর্ডার এইমাত্র ফোন করলো, ওনারা চলে গেলেন। এরপর মামি খড়খস্তে আমার উপর নেমে এলেন। মামাকে ডেকে বললেন, এতিম মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, অনেক কাঠখড় পুড়িয়ে এই পাত্রকে রাজি করানোর ব্যবস্থা করা হয়েছে। তোমার আদরের ভাগ্নিকে ডেকে জিজ্ঞাসা করো ওই ছেলেকে ছাদে নিয়ে ও কী বলছে। মামা আমাকে ডেকে পাঠালেন। আমি ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালাম। মামা মামি সোফায় বসছিলেন। মামা ভারী চশমার ফাঁক দিয়ে আমার দিকে দৃষ্টি নিবন্ধ করে জিজ্ঞাসা করলেন, তুই ছেলেকে কি বলছিস? আমি কি বলবো বুঝে পাচ্ছিলাম না। এমন সময় মিম এসে বলল, আব্বু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছে, নিশ্চয় শুনতে পেয়েছো। মনে মনে বললাম, তুমি কি পারতে নিজের স্বামী হিসাবে এই মানুষটাকে মেনে নিতে? কিন্তু মুখে তো বলতে পারবো না। মামি দাঁত মুখ খিস্তি করে বলেন, কি বলছিস হারামজাদি, তাড়াতাড়ি বল। আমার ঘাড়ে এসে উটকো ঝামেলা জুটে। আমি মিনমিন করে বললাম, বলছি আপনার বয়সটা একটু বেশি। এরপর মামা মামির দিকে তাকিয়ে বলল, বলছি না তোমার ভাগ্নি কাহিনীটা করছে, এখন মিলল তো কথা। মামা আমার উপর রেগে গিয়ে বলল, এ কথা তোকে কে বলতে বলছে? আমি বললাম, যা সত্যি আমি তো তাই বলছি। মামি চিবিয়ে চিবিয়ে বলল, ও কি তোর সত্যবাদীদের পরীক্ষা নিতে এসেছে? মিনমিনে শয়তান একটা। মামা গম্ভীর হয়ে বলেন, তোর জন্য আমরা আর কোনো ছেলে দেখতে পারবো না। শুধু তোর কথা ভাবলে হবে? আমাকে তো আমার বাচ্চাদের কথা ভাবতে হবে। আমি মনে মনে বললাম, আমার কথা আপনারা কে কখন ভেবেছেন? শুধু ঘাট থেকে আমাকে নামানোর ব্যবস্থা করতে চেয়েছেন মাত্র। এরপর আমি রুমে চলে আসলি। নওশাদকে দেখলাম আমার রুমে আগের থেকে এসে বসে আছে। ও চারিদিকে ভালো করে দেখে নিল, বিশেষ করে আশেপাশে মিম আছে কিনা। তারপর আমার কাছে এসে ফিসফিস করে বলল, আপু তোমাকে কিছু ভর্তি গাইড কিনে দিব,
ভালো মতো পড়াশুনো করে ভার্সিটিতে ভর্তি হও। আমার বিশ্বাস ইনশাআল্লাহ তুমি চান্স পাবে। এই কথা বলে ও রুম থেকে বেরিয়ে গেল। আমাকে নিয়ে নওশাদ ভেবেছে বলে ভীষণ ভালো লাগার অনুভূতিটা আমার মন খারাপ দূর করে দিল। ওদিকে মামি ফোন করে ছেলের মাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ছেলের মা জানিয়ে দিছে আমাকে তাদের পছন্দ হয়নি। আমি একটু ভয়ে ছিলাম যে মিথ্যে কথা আমি ছেলেকে বলছি এটা মিমের কান অবধি আসলে সেই দিন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হতো। এরপর আমার জীবনে ঘটনাগুলো দ্রুত ঘটতে লাগলো। অনেক কষ্ট করে রাত জেগে পড়াশুনো করা, মামির মুখ ঝামটা সহ্য করে ভর্তির পরীক্ষায় অংশ নিলাম। আল্লাহর রহমতে আমি সোসিওলজিতে চান্স পেয়ে গেলাম। তবে মামা আমাকে জানিয়ে দিয়েছিল আমার জন্য একটা টাকাও আসে খরচ করবে না। চান্স পাওয়ার সাথে সাথে মামি আমাকে বাসা ছাড়তে বললেন। আমি তখন রাজনের সহযোগিতায় রোকেয়া হলে সিট জোগাড় করে নিই। রাজন আর আমি একই বিভাগে করতাম। সে সবসময় বিপদে আপদে ওকে সবসময় পাশে পেয়েছি। আসলে এই পৃথিবীতে নারীদের অনেক বুদ্ধি খাটিয়ে এবং সবসময় আল্লাহর রহমত কামনা করে চলতে হয়। আল্লাহ পাকের সৃষ্টির সেরা হচ্ছে মানবকুল। এই মানবদের মস্তিষ্কে আল্লাহ নিউরন নামে যে উপাদান সেট করে দিয়েছে তার কর্মদক্ষতা পৃথিবীর তাবৎ ইলেকট্রনিক ডিভাইসের থেকে অনেক গুণ বেশি। শুধু আমাদের কাজে লাগাতে হবে। আমিও প্রতি মুহূর্তে তাই চেষ্টা করতাম। তখন আমি 3টা টিউশনি করতাম। একটা মেয়ের ক্ষেত্রে সমস্যা ওর বাবাকে নিয়ে। আন্টি চাকরি করতেন। আমি যখনই মেয়েটাকে পড়াতে যেতাম ওই আঙ্কেলটা আশেপাশে ঘুরঘুর করতো। ওনার চোখের দৃষ্টি ভালো ছিল না। যাই হোক, অর্থের প্রয়োজন ছিল, তাই হুট করে ছাড়তে পারছিলাম না। একদিন টিউশন করে যাওয়ার সময় গলির মুখ থেকে হঠাৎ ওই আঙ্কেলের উদয় হলো। হাতে ওনার একটা প্যাকেট ছিল, দামি একটা 3 পিস। উনি আমাকে গিফট করতে চাইছিলেন। আমি কিছুতেই নিব না। যখন উনি ছিলেন না, আমি তখন বাধ্য হয়ে বললাম আমি কিন্তু আন্টিকে কমপ্লেন জানাতে বাধ্য হব। সাথে সাথে ওনার মুখের মানচিত্র বদলে গেল। উনি আমাকে পথ ছেড়ে দিলেন। এরপর যেদিন আমি পড়াতে গেলাম ডোরবেলটা চাপতে ওই আঙ্কেল দরজা খুলে দিত। ঘরে দেখি খুব নিরিবিলি। মিনিট 10 বসার পরও যখন আমার ছাত্রী আসলো না, আমি তখনই ওর নাম ধরে ডাকতে লাগলাম। আঙ্কেল তার নিজের বেডরুম থেকে একটা শর্ট ট্রাউজার আর স্যান্ডো গেঞ্জি পরে এসে ফিচেল মার্কা হাসি দিয়ে বলল, আজকে আমি পড়বো তোমার কাছে আমার বেডরুমে। রুবা কোথায়? বললাম তো আজ আমি পড়বো। বাসায় এই জন্য কাউকে রাখিনি। রুবা ওর মায়ের সাথে ওর নানি বাড়ি বেড়াতে গেছে। চলো আমার বেডরুমে। আমি ওনাকে দেখে যা বুঝলাম আজ উনি আমাকে ছাড়বেন না। তখন আমি ছলনার আশ্রয় নিয়ে মুচকি এসে বললাম, ও আপনি ওই জিনিসটা চেয়েছেন, এটা আগে বলবেন, দাঁড়ান। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেছি। সাথে সাথে ওই লুচ্ছাটার গালে গলে গেল, আমাকে যাওয়ার অনুমতি দিল। আমি ওয়াশরুমে গিয়ে রাজনকে মেসেজ করলাম। জায়গাটা আজিমপুর বিদায় ভার্সিটি থেকে আসতে ওর খুব বেশি সময় লাগলো না। এদিকে শয়তানটা আমার বাথরুমের দরজা নক করতে করতে তাড়াতাড়ি বের হলো। ততক্ষণে বাসার ডোরবেল বেজে উঠলো। ওই লোকের দরজা খুলে জানতে চাইল, আপনারা কার কাছে এসছেন? জুলেখার কাছে এসছে। এখানে জুলেখা বলে কেউ থাকে না। আমি তখন বের হয়ে এসে বললাম, আমি জুলেখা। এরপর রাজনের দিকে তাকিয়ে বললাম, এই লোক আমাকে জোর করে। রাজন রেগে গিয়ে বলল, আপনি আমার সাথে থানায় চলুন। ওসি এমন বানান বানিয়ে দিবে সারা জীবন এসব অসভ্যতা করার মাথায় আসবে না। রাজন সাথে সাথে আমার ক্লাসে আরও কয়েকজন ছিল। শেষ পর্যন্ত মাপ চেয়ে ওই লোক রাজন আর আমার কাছ থেকে ছাড়া পায়। আমি আমার টাকা বুঝে নিয়ে টিউশন ছেড়ে দিই। এরপর থেকে আর বাসায় টিউশনি পড়াতে যায়নি, বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিতে থাকি। ইউসুফের দিকে তাকিয়ে বললাম, আপনি কি বোর হচ্ছেন? আমার জীবনে এসব প্যাচাল শুনতে তো ভালো লাগার কথা না। না, একদম বোর হচ্ছি না। এই নির্জন শুক্লপক্ষের রাত, কিছু ঝিঝি পোকার ডাক আর আপনার জীবনের কাহিনী শুনছি এক অন্যরকম অর্থে। মানতে হবে সিনেমা কিংবা নাটকের থেকে আপনার জীবন বহুগুণ নাটকীয়। জানেন, আমি চেয়েছিলাম আমাদের এই রাতটা যেন স্মরণীয় হয়ে থাক। সত্যি স্মরণীয় হওয়ার মতো একটা রাত পার করছি। এরপর কী হলো? চা খাবেন? ফ্লাক্সে বানানো আছে। আমি আবার খুব চাখোর। এছাড়া অন্য কোনো নেশা আমার নেই। আমার একটু চায়ের তেষ্টা পেয়েছিল, তাই ইউসুফের প্রস্তাবে সানন্দে মেনে নিলাম। চায়ে চুমুক দিয়ে বললাম, যে মানুষটা আমার বিপদে আপদে বুক পেতে দাঁড়াবে তাকে অবিশ্বাস করব কিভাবে? রাজন টিউশনি করে ছোট ভাই বোনদের লেখাপড়ার খরচ চালাতো। সব মিলিয়ে রাজনকে আমার দায়িত্বশীল এবং ভালো মানুষ মনে হতো। গ্র্যাজুয়েশন শেষ করে রাজন একটা প্রমিনেন্ট এনজিওতে ভালো বেতনে চাকরি পেয়ে যায়। এরপর কিছুদিন পর হুট করে আমাকে বিয়ে করে ওদের বাড়িতে নিয়ে যায়। ওর মা আমাকে দেখে বেশ অবাক হয়। আমি জানতাম রাজন ওর মাকে জানিয়েছে, কিন্তু উনি আমাকে দেখে এমন ভাব করলেন আমাকে যেন প্রথম আমার নাম শুনলেন কিংবা আমার সম্পর্কে জানলেন। এরপর আমাকে খোঁচা দিয়ে বলেন,
তুমি কেমন বাপ মায়ের সন্তান, এভাবে একা একা বিয়ে করে ফেললে? রাজন মাথা নিচু করে মিনমিন করে বলল, আম্মু ওর বাবা মা নেই, যা বলার আমাকে বলো। রাজনের কথা শুনে উনি ধপাস করে সোফায় হেলান দিয়ে বসে বললেন, এমনই দিন দেখার আগে আমার মরণ হল না কেন? এ কথা বলে চোখ বন্ধ করে ফেলেন। সাথে সাথে দীপাও এসে বলল, ভাইয়া আম্মু মনে হয় অজ্ঞান হয়ে গেছে। রাজন খুব ঘাবড়ে গেল। ওরা ধরাধরি করে ওনাকে বিছানায় নিয়ে শুইয়ে দিল। আমি আর রাজন আমার শাশুড়ির মাথায় পানি ঢেলে পুরো বাসর রাত পার করলাম। কি অদ্ভুত জীবন আমার। পরে বুঝছিলাম উনি সত্যি অজ্ঞান হয়নি, অজ্ঞান হওয়ার ভান করেছিল। একটা প্রবাদ শুনছেন, বাসর রাতে বিড়াল মারতে হয়। আমার জীবনে তাই ঘটল। ওই যে আমার শাশুড়ি মা অজ্ঞান হয়ে পড়লেন। এরপর রাজন কোনোদিন ওর মায়ের অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি। ওর এক কথা, মায়ের অমতে তোমাকে বিয়ে করছে, একটু কষ্ট করে সব কিছু সহ্য করে নাও। আমিও মায়ের খুব আদরের সন্তান। তোমার পক্ষ নিয়ে কথা বললে মা সইতে পারে না। দেখলে না আমাদের বিয়ের দিন কী কাণ্ড ঘটলো। আজ অবধি সহ্যই করে নিলাম। আপনি শুনলে অবাক হবেন, বিয়ের 3 দিন পরও আমরা স্বামী স্ত্রী একসাথে হতে পেরেছি, মানে যাকে বাসর বলে। তাও আমার বড় ননাস রাজনকে খবর দিয়ে এনেছে, সেই ব্যবস্থা করে দিয়েছিল। এরপর থেকে শুরু হলো কঠিন জীবন। সেই ভোর থেকে রাত পর্যন্ত সংসারের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছি, কিন্তু কারো মন পায়নি। এমনকি রাজনও আমার কথা ভাবতো না। আমার শাশুড়ি নিত্য খোঁটা দিত আমি নাকি ডাইনি, তার ছেলেকে জাদু করছি। আমার জাদুটনায় মোহে পড়ে তার ছেলে আমার মতো অজাত কুজাত মেয়েকে ঘরে এনেছে। অন্য জায়গায় বিয়ে হলে তার ছেলে ফ্ল্যাট, গাড়ি, দামি ফার্নিচার, কত কিছু পেত। মাঝে মাঝে উনি রাজন ঘরে থাকা অবস্থায় ও এসব কথা বলতো, কিন্তু রাজন মুখ দিয়ে একটা টু শব্দের প্রতিবাদ বের হতো না। একবার তো আমাকে বাড়ির সবাই মিলে চোর সাজালো, তাও রাজন প্রতিবাদ করলো না। কিভাবে চোর সাজালো আপনাকে? নিজের সংসারে নিজে চোর হয়, এই কাহিনী তো কখনো শোনেননি। কারণ আপনি যে পরিবেশে বড় হয়েছেন সেখানে হয়তো এত নিচু মনের মানুষের অনুপ্রবেশ ঘটে না। কিভাবে হলো শোনা যায়? অবশ্যই, কারণ আমার স্বামী কতটা কাপুরু ছিল তা জানতে হলে ঘটনাগুলো আপনার জানা দরকার। কতটা অপদার্থ ছিল যে নিজের স্ত্রীর অপমান কিংবা অন্তরে আঘাত করেনি, কিংবা ওটা ওর অপমান সেটা বোঝার মতো জ্ঞান ওর মস্তিষ্কে ছিল না। সেদিন অফিস থেকে এসে রাজন শার্ট খুলে আলনায় রেখে ওয়াশরুমে যায়। এমন সময় দীপা এসে আমাকে বলে, ভাবি তোমার কাছে 2000 টাকা হবে? না, তোমার ভাই তো আমাকে কখনো হাত খরচের টাকা দেয় না। দীপা একটু ক্ষিপ্ত হয়ে বলেন, টাকা আছে কি নাই সেটা বলবে, আমার ভাইয়ের বদনাম বলতে বলিনি। মনে মনে বললাম, বলি এক আর বুঝে আর এক, যাক ওর মতো যা ও ইচ্ছে বুঝুক। এরপর দীপা ওর ভাইয়ের পকেট থেকে টাকা নিয়ে আমাকে বলল, আমার মাথাটা ধরেছে, 1 কাপ চা বানিয়ে দাও তো। আমি কিচেনে চা বানাতে গেলাম। এরপর শুনতে পাই রাজন চিৎকার করে বলছে, আমার পকেটে এইমাত্র 2000 টাকা রেখে আমি ওয়াশরুমে গেলাম, এর মধ্যে টাকাটা কোথায় হাওয়া হয়ে গেল? অমনি আমার শাশুড়ি বলা শুরু করলেন, এমনি কি আমি কি এমনি তোর বউকে অজাত কুজাতের মেয়ে বলি? দেখ ঘরে তুই চোর আমদানি করছিস। ইউসুফ হা হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আপনি সাথে সাথে প্রতিবাদ করলেন না কেন? তা আবার করিনি। যখন দীপাকে বললাম, তুমি তো এইমাত্র তোমার ভাইয়ের পকেট থেকে টাকা নিলে, সেটা বলছো না কেন? দীপা তখন নাকি কান্না কেঁদে আমার শাশুড়িমাকে বলল, ভাবি সাহস দেখেছো? নিজে চুরি করে আমার কাছে দোষ চাপাচ্ছে। আমি অবাক হয়ে দীপার মুখে জলজন্ত মিথ্যে কথাগুলো শুনলাম। এরপর আমার শাশুড়ি আমার ঘর ছাঁচ করতে শুরু করলেন। কেন জানি মনে হলো টাকাটা দীপা আমার রুমের কোনো একটা জায়গায় রেখে আমাকে চোর সাজাবে। হলো তাই। আমার শাশুড়ি মা তোষকের তলা থেকে টাকাটা বের করে রাজনকে দেখিয়ে বলল, দেখ কী বউ ঘরে এনেছিস। রাজন আমাদের কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আপনি চাকরির চেষ্টা করতে পারতেন, চেয়েছিলাম, রাজন অনুমতি দেয়নি। আসলে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, শেষের জীবনের প্রতি হাল ছেড়ে দিয়েছিলাম। রোবট টাইপের একটা মানুষে পরিণত হলাম। আমার মামার বাসা থেকে কেউ যোগাযোগ করেনি, না সৎ করতো। ও মুখে শুনছিলাম মিম নিজের পছন্দের এক বড়লোক ছেলেকে বিয়ে করছিল, কিন্তু সুখী হতে পারেনি। ওদের সাথে তাল মেলাতে পারছিলেন না বলে ডিভোর্স হয়ে যায়। ইসব আমার দিকে তাকিয়ে বলল, একটা অনুমতি চাইছি। আমি একটু ধাক্কা খেলাম, তারপর চিন্তিত হয়ে বললাম, বলুন কিসের অনুমতি? একটা সিগারেট ধরাতে পারি? আসলে সব সময় খাই না, হঠাৎকালে ভদ্রে খাই। আমি রাজনের কাপুরুষত্ব আচরণে যেমন অবাক হয়েছি, তেমনি ইউসুফের ভদ্রতাবোধে অবাক হলাম। নিজেকে কিছুটা সামলে বললাম, আপনার ঘর আপনার বাড়ি, সেখানে আমার অনুমতির দরকার কি? অবশ্যই দরকার। আপনি গন্ধ সহ্য করতে নাও পারেন, আমি আসলে গন্ধ নিতে পারি না। কিন্তু মানুষটার ভদ্রতা আকৃষ্ট হয়ে বললাম, সমস্যা নেই, ধরাতে পারেন। আপনার কথাগুলো শুনে আমার খুব কষ্ট লাগলো। আপনার জীবনের যেটুকু ঘটনা জানলাম তাতেই আমি আর নিতে পারছি না।
আর আপনি কেমন করে এতটা পথ পাড়ি দিয়ে এখনও সুস্থ আছেন, এটা আল্লাহ পাকের বিশাল রহমত। হয়তো এটা কষ্টের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে এত সুখ দিবেন যা আপনার কল্পনার বাইরে। সেই বিশ্বাস নিয়ে এখনও বেঁচে আছি। উনি আমার থেকে একটু দূরে নিয়ে আপন মনে টানতে লাগলেন আর ধোঁয়াগুলো বারান্দার গ্রিলের বাইরে ছাড়লেন। রাত মনে হলো বেশি শেষ হতে চলছে, 4টা অস্তর আগে চলে যাচ্ছে। আমি ভাবছি এরপর আমার জীবনটা কিভাবে বয়ে যাবে। কেমন যেন অস্থির লাগছে। ইউসুফ সাহেব আমার কাছে এসে বলেন, ঘুমাবেন না? রাত তো শেষ হতে চলছে, আজ আর ঘুম আসছে না। ভাবছি ভাগ্য আমাকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দিবে জানি না। ইউসুফ আমার দিকে তাকিয়ে বলল, একটা সমাধান দিতে পারবো। ইউসুফের হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে থাকলাম। আপনি যদি রাজনকে ডিভোর্স দিয়ে দেন তাহলে কিন্তু এর একটা সুন্দর সমাধান হতে পারে। যতদিন এই সমাধান না হচ্ছে আপনি এ বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারেন। আসলে আমি যাব কোথায়? অগত্যা ওনার প্রস্তাব না মেনে আমার আর কোনো রাস্তা খোলা নেই। আমি রুমে এসে বিছানায় বসলাম। ইউসুফ সাহেব ঘরে চলে আসলেন। আমাকে বলেন, ঘুম না আসলে বিছানায় একটু গড়িয়ে নিন, আমি অন্য রুমে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করি। এরপর আমার দিকে একটা কার্ড এগিয়ে দিয়ে বললেন, এখানে আমার নাম্বার আছে, কোনো প্রয়োজন হলে ফোন করবেন। আমি একটু চমকে উঠলাম। রাজনও আমাকে প্রথম পরিচয়ের দিন ঠিক একই কথা বলেছিল। রোকেয়া হলে আমাকে উঠিয়ে দিয়ে একটা কাগজ এগিয়ে দিয়ে বলেছিলেন, এখানে আমার ফোন নাম্বার আছে, দরকার লাগলে অবশ্যই ফোন দিবেন। সেই মানুষটা কীভাবে বদলে গেল। আমাকে কার্ডটা হাতে নিয়ে বসে থাকতে দেখে ইউসুফ বলল, কী ব্যাপার, আপনি হারালেন কোথায়? আমি সম্মতি ফিরে পেয়ে বললাম, হঠাৎ মাথাটা ঘুরে উঠলো, এই জন্য তো একটু ঘুমাতে বললাম, একটু রেস্ট করুন। এই কথা বলে ইউসুফ রুম থেকে বের হয়ে গেল। উনি যত সহজে আমাকে ডিভোর্স দিতে বললেন, আদৌ কি আমার কাছে ততটা সহজ? কত স্মৃতি আমার ওর সাথে জড়িয়ে আছে। আচ্ছা, রাজন কি পারবে আমাকে ভুলে থাকতে? দিনের পর দিন ওর মায়ের কথাগুলো হজম করতে গিয়ে ভাগ্য আজ ওকে খাদের কিনারায় গিয়ে দাঁড় করে দিছে। আমি তো জানি ওর চাকরি থাকবে না। এরপর কত স্বপ্ন, কত আশা নিয়ে ওকে ভালোবেসেছিলাম, অথচ বিয়ের পর থেকে সেখানে ভালোবাসা তীব্র হবার কথা, সেটা না হয়ে তা যেন অন্ধকারে ঢেকে গেল। এটা অমাবস্যার মতনই। চলবে দ্বিতীয় বাসর, প্রথম পর্ব, আর একটা পর্ব আসবে, রাত্রে দিব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।